অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী আন্দুল কালীকীর্তন সমিতির ১৪৫তম বর্ষপূর্তি উৎসব। আন্দুল কালীকীর্তনের আতুরঘর বা উৎসস্থল ঐতিহাসিক আন্দুল রাজবাড়ির দুর্গা মন্দির প্রাঙ্গণে সারা দিনব্যাপী অনুষ্ঠিত হল এই উৎসব। এই উৎসবে ছিল কালীকীর্তন, ভক্তিমূলক গান, রাগাশ্রয়ী গান, লোকগীতি, গজল ইত্যাদি। বহু নামী দামি প্রথিতযশা শিল্পীরা এই উৎসব উপলক্ষে হাজির হন এই আন্দুল রাজবাড়িতে। এই উৎসবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের স্বামী রীতানন্দজি মহারাজ, দক্ষিণেশ্বর মন্দিরের কুশল চৌধুরী, ডক্টর অজয় ভট্টাচার্য, প্রফেসর প্রবাল রায়চৌধুরী, প্রফেসর কৌস্তব সান্যাল, প্রদীপ মল্লিক, বলরাম মল্লিক, রাধারমন মল্লিক, ইন্দ্রাশিস ভট্টাচার্য প্রমুখ। এবং একই সঙ্গে অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন এম.এল. মুখার্জি, সন্দীপ ভট্টাচার্য এবং উজ্জ্বল বোস। मुझे जो भी लगा प्यार सब जीता किए मुझसे, मैं हर दम ही हारा, तुम हार के दिल अपना। এটা সম্বন্ধে আর কিছু বলার নেই, আমি এই সম্বন্ধে বহু কিছু জানি। আজকে আন্দুল কালীকীর্তন যে এইখানে এসে যে জায়গাটা করে এখানে যে নতুনভাবে আবার হচ্ছে অন্য জায়গায়, আসলে এই জায়গাটা তো একই জায়গায় ছিল, কিন্তু একটা কীরকম যেন একটা কীরকম কিছু একটা হয়েছে। যাই হোক, যা কিছুই হয়ে থাকুক, আজকে অপূর্ব সুন্দর এই যে পরিবেশ, এত লোক, এত কিছু, এরা এত সুন্দর একটা এনভায়রনমেন্ট করেছে। সুদূর কানাডা থেকে লোক এসেছে দেখলাম, তারপরে এখানে যে সমস্ত শ্রোতারা একদম মানে মন্ত্রমুগ্ধের মতন গান বাজনা শুনছে। এর জন্য আমি সবচেয়ে বেশি থ্যাঙ্কস দেব যে সন্দীপ ভট্টাচার্য, মিন্টে বলে আমার এক ভাই আছে, মিন্টে আছে, ও আছে, এই সমস্ত কালীকীর্তন যা করছে আমার স্বপ্নের বাইরে। এটা অদ্ভুত সুন্দরভাবে এগিয়ে গেছে। আমি খুব মুগ্ধের মধ্যে আনন্দ পেয়েছি, খুব ভালো লাগছে। আজ থেকে 20 বছর আগে যদি কথা বলি, যে ট্র্যাডিশন ছিল সেই একই ধারায়, সেই একইভাবে ধরে রেখে দিয়েছে এখানকার মেম্বার্সরা। বিশেষ করে আমি সেই একই কথা বলবো, যাকে আমি চিনি বেশি আমার কাছে, সন্দীপ ভট্টাচার্য ইয়াং জেনারেশনকে এখানে ভালোভাবে আনতে পেরেছে এবং এই আন্দুল কালীকীর্তনটা এত ছড়িয়েছে বিভিন্ন জায়গায়। আজকে বড় বড় মানুষরা যারা বক্তৃতা তাদের ভাষণে বলে দিয়ে গেলেন, আমার তো খুব ভালো লাগে। এবং আমি বলছি ওনারা ঐতিহ্য ধরে রেখেছে, পরম্পরা যাকে বলে ওরা ধরে রেখেছে। মানে তথ্য প্রযুক্তির দিক থেকে আমরা অনেক এগোচ্ছি, কিন্তু মিউজিকের তো কোনো বিকল্প নেই, আর স্পেশালি লাইভ মিউজিক।
এখন কম্পিউটারের দ্বারা ক্রিয়েটেড হয়ে অনেক রকম মিউজিক হচ্ছে, আমি কোনো রকম কিছুকে ছোট করছি না, তবে লাইভ মিউজিক ইজ লাইভ মিউজিক। এবং আজকের অনুষ্ঠানের কথা বললে মানে আন্দুল কালী কীর্তন সমিতির সাথে আমার আজকের নয়, ছোটোবেলা থেকে যোগাযোগ। আমি বেশ কয়েকবার এখানে বাজিয়েছি, বাবার সাথে বাজিয়েছি, এবং আজকেও খুব ভালো লাগলো, পরিবেশ ভীষণ ভালো। এবং সন্দীপ কাকু, শ্রী সন্দীপ ভট্টাচার্য এবং মানে কালী কীর্তন সমিতির সকল সদস্যকে আমার অনেক অভিনন্দন, এবং এত ভালো ফেস্টিভ্যাল করার জন্যে খুব ভালো লাগলো, খুব ভালো এক্সপিরিয়েন্স। আন্দুল কালী কীর্তন সমিতি একটি বহু প্রাচীন সুপ্রাচীন একটি সংস্থা। 145তম বর্ষপূর্তি উপলক্ষে এখানে আমরা এসেছি সকলে। আমি যে বন্দিশটা গেয়েছি কোইন্সিডেন্টালি সেটার কথাটাই ওটা আন পড়ি হু মজধার ভবর ভব সাগর মে, মানে এই জীবনের সাগরে আমরা এসে পড়েছি, আমরা ঈশ্বরকে ডাকছি আমাদেরকে তুলে ধরার জন্য, এবং এনারাও একই সেই ভাব প্রকাশ করছেন। আন্দুল কালী কীর্তন সমিতির আরও এগিয়ে যাক, এখানে আমি আগেও গেছি, এই নিয়ে আমার দ্বিতীয় বা তৃতীয়বার হয়তো হবে। তো আন্দুলের বুকে এখানে প্রচুর শ্রোতারা রয়েছেন ক্লাসিক্যাল মিউজিক, এবং সেটা ছাড়াও আরও অন্যান্য ধরনের যে গান, যেখানে সারাদিন ধরে এখানে ব্যাপী অনুষ্ঠান হয়েছে। তো আমি অত্যন্তভাবে অভিবাদন জানাতে চাইছি এদেরকে, যাতে এনারা আরও প্রত্যেক বছর ক্লাসিক্যাল মিউজিক এবং অন্যান্য ধারার মিউজিক নিয়ে আসুন সকলের জন্য। এটাই আমার চাওয়া। করতে যে পারছি না তার উদাহরণ তো আমরা ইউথ, আমরা এখনও যে গান, এবং আমাদের পরের প্রজন্ম যাদেরকে আমরা শেখাচ্ছি তারা অনেকাংশে বেশি ক্লাসিক্যাল মিউজিকে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে আরও বেশি ইন্টারেস্টেড হচ্ছে, ভারতীয় মার্গসঙ্গীতে তারা এগিয়ে আসছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার এখানে একটা বড় ভূমিকা আছে শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার এবং প্রসারে। তো আমরা শাস্ত্রীয় সঙ্গীতকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে চাই, এটা সকলে সাহায্য করলে আমাদের ভালো লাগবে। শুভ নববর্ষ, সবাই ভালো থাকুন, সঙ্গীতে থাকুন, শাস্ত্রীয় সঙ্গীত শুনুন এবং এটার প্রসারে সাহায্য করুন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান নিয়ে যদি বলি, ধরুন ক্লাসিক্যাল গান হলো, ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল হলো, এখন গাজাল হচ্ছে, এগুলো সব ইম্প্রোভাইজড গান বাজনা। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আপনি কিছু ইনফরমেশন ফিড করতে পারেন তার মধ্যে, যে এই গানটা এরমভাবে হতে পারে, সেটা কিন্তু সেট পিস গাওয়া যাবে, কোনো ফিল্ম সং, হ্যাঁ, বা ধরুন রবীন্দ্রসঙ্গীতও গাওয়া যাবে বা নজরুলগীতিও গাওয়া যাবে। কিন্তু কোনো আর্টিস্ট যদি, মানে আপনি একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি কোনো চিপ কোনো ইনস্ট্রুমেন্টে ঢুকিয়ে দিয়ে তাকে বলেন যে এবারে রাগ ভূপালি নিয়ে ইম্প্রোভাইজ করো, সেটা কিন্তু হবে না। সেটা, হ্যাঁ, প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আপনি কিছু সেট জিনিস ক্রিয়েট করতে পারেন, কিন্তু ইমোশন উইল নট বি ক্রিয়েটেড, ইম্প্রোভাইজেশনস ক্যানট বি ডান অন স্পট। আজকে আমরা যেটা করলাম, আমি আর অভিষেক, অনেক কিছু ওইখানেই হচ্ছিল, সেগুলো কিন্তু আগে থেকে ফিড করা নেই, তাই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলবে না কোনো মতেই। হ্যাঁ, অনেক কিছুতেই চলবে, যেগুলো ধরুন কম্পিউটারাইজ জিনিসপত্র, যেগুলো, বা আপনি ধরুন একটা সাউন্ড সিস্টেম বানাচ্ছেন যেটা মানুষের ভয়েসকে বেস্ট কিভাবে রিপ্রেজেন্ট করতে পারে সেটা ও বুঝে আউটপুট দিয়ে দেবে, বা প্রসেসর বানাতে পারেন, সাউন্ড প্রসেসর বানাতে পারেন তবলার জন্য বা সরোদের জন্য বা গিটারের জন্য, কিন্তু আর্টিস্ট তৈরি করতে পারবেন না, শিল্প সৃষ্টি হবে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। হ্যাঁ, প্রবলেম সলভ হবে, একটা অঙ্ক দিয়ে দিলেন সলভ করে দেবে, বা আপনি একটা তাল বললেন যে তালে কতগুলো তেহাই হয় বার করো, তো তেহাইগুলো হয়ে যাবে, আর কত তেহাই হয় ও বার করে দেবে, কিন্তু তেহাইগুলো বাজাবে কি করে? সেই তেহাই বাজানোর জন্য শিল্পী লাগবে, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে হবে না। বা রাগের যখন কেউ ইমন বাজাচ্ছে, ইমনের মধ্যমটা কিভাবে লাগবে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে হবে না, এটা আমার মতামত। মেকানিক্যালি হবে, অনেক কিছু মেকানিক্যালি টেকনিক্যালি হয়ে যাবে, কিন্তু ইমোশন বা সেন্টিমেন্ট বা রাগের রূপ বা তালেরও রূপ, এগুলো সবসময় সম্ভব হবে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে হবে না। কিছু 20-30% হতে পারে, বাকিটা একজন শিল্পী লাগবে। আমি এই হাওড়ার বেল্টে নতুন নয়, আগেও বাজিয়েছি, এখানে অডিয়েন্স অসাধারণ, এবং বলবো এই যে অডিয়েন্স আজকে এসছে, এদের আগের 2-3টে বংশ কিন্তু শুনছে এই গান বাজনা, ক্লাসিক্যাল বলুন, সেমি ক্লাসিক্যাল বলুন, অন্য সঙ্গীত বলুন, তাই জন্য এরা ট্রেন্ড, মানে বলে না কানসেন, এরা সবাই কানসেন হয়ে এসছে, মানে জন্ম থেকেই এনাদের ভিতরে রয়েছে ওটা সঙ্গীতটা, এবং শোনার অভ্যেসটা সবার মধ্যে রয়েছে, তাই জন্য এনাদের আলাদা করে কিছু বলতে হবে না। এরকম অডিয়েন্স পেলে শিল্পীদের কাছে এটাই কাম্য, আর কিছু না। তখন মনে থাকে না কিছু, যে কত টাকা পাচ্ছি বা কত নাম হয়েছে না কি হয়েছে, এই শ্রোতার সামনে ঘন্টার পর ঘন্টা বাজানো যায় বা গান বাজনা করা যায়। একদম আমি বারবার আসতে চাই হাওড়ায়, যতবার বা এই বেল্টে আন্দুল বলুন বা হাওড়ার যে কোনো বেল্ট, ওদিকে দেউলটি আছে, আরও জায়গা আছে, একদম মানে অসাধারণ শ্রোতা। আমরা তো অনুষ্ঠান করার জন্যে, আমরা এই রাইটটা এবং স্ট্যাবলিশটা করার জন্য আন্দুল কালী কীর্তন 145 বছর এই স্ট্যাবলিশটা করার জন্যই আজ এতে করলাম, অনুষ্ঠানটা করা আমাদের এটা বহু বছর ধরে আমাদের এবং আমরা সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন,
যে 145 বছর একটা সংস্থা ভারতবর্ষে এই রকম একটা সংস্থা আছে বলে আমার মনে হয় না, কিন্তু আমরা হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার গভর্নমেন্ট করবে সেটা আর কিন্তু সুরার হচ্ছে না কিছু। আমরা অনেকবার বিভিন্ন সোর্সে বিভিন্ন প্রোফাইলে আমরা অ্যাপ্লাই করেছি। আমরা অ্যাপ্লাই বা করবো কেন? এরা বলছে যে অ্যাডমিনিস্ট্রেটর বলছে যে তোমরা অ্যাপ্লাই করো। কেন অ্যাপ্লাই করব? আমাদের অ্যাক্টিভিটিস তো রেগুলার ডে বাই ডে অ্যাক্টিভিটিস। তা আমরা ঠাকুর এবং মা যে আন্দুল কালীকীর্তনকে পছন্দ করতেন, তাদের গান শুনতে ভালোবাসতেন, এটাই তো আমাদের সৌভাগ্য। আমাদের হেরিটেজ ডিক্লেয়ার করলো কি না করলো তার জন্য আমরা বদার করি না, কিন্তু আমরা বলতে লোকের কাছেও তো বলতে একটা বাধ্য হচ্ছি যে আমরা কোনো সাপোর্ট পাই না। তো যাই হোক, আপনারা এই জন্যই মিডিয়াকে আমাদের বলার উদ্দেশ্য রিকোয়েস্ট করছি যে আপনারা অন্তত আমাদের এই গানের ধারাটাকে, এই সংস্থার যে অ্যাক্টিভিটিস অর্থাৎ গান শোনানো এবং এই আমাদের গান রাগাশ্রয়ী বেস্ট, যে এই গানটা শোনানো, এইটাই আমরা প্রত্যেকটি বাংলার কর্নারে আমরা পৌঁছে দিতে চাইছি। এটাই আপনারা যদি আমাদের সেইটে সাহায্য করেন, আমাদের সাপোর্ট দেন, এটা আমরা উইল বি আর ভেরি মাচ হ্যাপি। নতুন প্রজন্ম কিন্তু এটা একটা নতুন প্রজন্ম কিন্তু আমাদের ওয়েলকাম করছি আমরা, এবং অনেকেই নতুন প্রজন্ম অনেকেই আমাদের এই জিনিসটাকে খুব ভালোভাবে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে এবং তারা আমাদের মেম্বারশিপ নেবার জন্য তারা এনকোয়ারি করছে এবং তারা অনেকেই আমাদের সংস্থার সঙ্গে জড়িয়ে পড়েছেন, যারা মেম্বার্স এবং নন মেম্বার্স হিসেবেও আছেন। আজকে দেখবেন আপনি এই যে দেখছেন ফাংশনটা হচ্ছে, দেখবেন বহু ইয়াং জেনারেশান এখানে আছে, ইয়াং ছেলেমেয়েরা আছে। তার মানে কি আপনি যে ইয়াং জেনারেশানকে যদি ভালো জিনিস আমরা খাওয়াতে পারি, ভালো জিনিস দিতে পারি, তাহলে ডেফিনেটলি ওরা সেইটাকে অ্যাকসেপ্ট করে ওয়েলকাম করবে। এটাই আমরা সেই বুঝে এই মিডিয়া, এটাও একটা মিডিয়া, এই মিডিয়ার মাধ্যমে যদি ভালো জিনিসটা খাই, সবসময় যে আমরা যে একটা এন্টারটেনমেন্টের, এটাও তো এক ধরনের এন্টারটেনমেন্ট, এটাও তো এন্টারটেনমেন্ট হিসেবে ইয়ে করুক না। এন্টারটেনমেন্টে অনেক কিছু প্রোফাইল থাকে, অনেক কিছু অ্যাঙ্গেল থাকে, অনেক কিছু দিক থাকে। তা সেটা আমরা এইভাবে করছি। আমরা মায়ের গান সেরে, আমরা ঠাকুরের গান দিয়ে মায়েরকে করছি, যে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। এইভাবেই করছি আমরা, ইয়াং জেনারেশনকে আমরা ওয়েলকাম করছি যে তোমরা এইভাবে চলো, আর এই গানের ধারা এইটাকেই মেনটেন করো, এটাই শোনো। বারবার গান গাইবার দরকার নেই, শোনো না। হ্যাঁ, আমাদের একবার মনে আছে দিল্লিতে একবার প্রোগ্রাম করতে গেছিলাম 2009 সালে কি 10 সালে প্রথম দিল্লিতে আমরা আন্দুল কালীকীর্তন প্রোগ্রাম করতে গেছি। তা আমাদের ফার্স্ট প্রোগ্রাম হয়েছিল সিআর পার্ক কালীবাড়ি, সিআর পার্ক কালীবাড়ি। তা আমরা যখন প্রোগ্রাম আরম্ভ করি, তা সেই সময় দেখেছিলাম ইয়াং জেনারেশন যাদের বয়স 22 থেকে 25, মানে তাদের রাশটা বেশি, ছেলে এবং মেয়ে। তারা 2 ঘন্টা ধরে প্রোগ্রাম করে, 2 ঘন্টা কন্টিনিউয়াস আমাদের সামনে বসে রইল। তারা চাকরি সেরে, চাকরি করে ফিরে বাড়িতে না ঢুকে ওইখানেই বসে আমাদের গান শুনলো, এবং তারা বলে এই রকম গান আমরা শুনিনি। এটা আমরা তখন জেনেছিলাম 2009 না 10 সালের ব্যাপার। নতুন বছর আমাদের শুভেচ্ছা কিছুই দেবো না, আমাদের অনেক কিছু তো আমাদের আশা আছে, দেবো না ভুল নয়, অনেক কিছু আশা আছে যে আমাদের ইয়াং জেনারেশানকে যাতে ওয়েলকাম করি, আমাদের এই ধারাটাকে যাতে বজায় রাখতে পারি, তাদের জন্য ওদের বলবো যে তোমরা আমাদের সঙ্গে আসো, এসো, সাপোর্ট দাও। তোমরাও আমাদের সঙ্গে গায়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করো।